গুড ইভিনিং। হর হর মহাদেব। আজকে কথা বলবো অ্যাপ্রিসিয়েশন নিয়ে। অ্যাপ্রিসিয়েট করা যে কোনো জিনিসকে। ধরুন কেউ আপনাকে গিফট দিয়ে গেল, বা কেউ গান শোনালো, কেউ কিছু দেখালো, ক্রিয়েটিভ কিছু, কোনো ক্রিয়েটিভ পার্সন কোনো কিছু করে সে দেখালো, বা কেউ রান্নার সবজিও দিল, বা যে কোনো আরও অন্যান্য অনেক জিনিস আছে। এই সমস্ত কিছুতে অ্যাপ্রিসিয়েট করা বা না করা নিয়ে কথা বলছি। কি হয়, কিছু কিছু বাবা মারা থাকে যারা ছেলে মেয়েদের নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করে। কোনো কিছু করলো ছেলে মেয়ে এবং সামনেই করে সেটা, উচ্ছ্বসিত প্রশংসা বাবা মারাই করছে কেউ কিছু বলার আগে। এটা একরকম অ্যাপ্রিসিয়েশন। এটা ঠিক অ্যাপ্রিসিয়েশনের মধ্যেও পড়ে না আমার মনে হয়। আর আবার কোনো কোনো বাবা মা আছে, বিশেষ করে আগে এটা বেশি দেখা যেত, এখন হয়তো অতটা জানি না আছে কি নেই, আমার জানা নেই। এখন আগেকার দিনে এটা দেখা যেত আমাদের সময়, যে বাবা মারা অ্যাপ্রিসিয়েটই করতে জানে না। কোনো একটা ভালো ভালো রেজাল্ট হলেও বলতে জানে না, বাহ এবার ভালো করেছিস, বা গান গাইলে বাহ খুব ভালো গাইলি। সবসময় অন্যের সঙ্গে কম্পেয়ার করা হতো আমাদের সময়। বাবা মারা ম্যাক্সিমাম, সবাই নয়, ম্যাক্সিমাম বাবা মারা অন্যের সঙ্গে কম্পেয়ার করতো। ওকে দেখ ও কত ভালো গাইছে, ওকে দেখ ও কত ভালো আঁকতে জানে, ওকে দেখ ও কত ভালো। সবসময় অন্যের সঙ্গে কম্পেয়ার করা হতো। নিজের ছেলে মেয়েদের যে যদি কোনো ভালো থাকে, বা শুধু ছেলে মেয়েদের বলে নয়, স্বামী যদি কোনো পুরুষ থাকে যে অ্যাপ্রিসিয়েট করতে জানে না, সে স্ত্রীর রান্নাকেও অ্যাপ্রিসিয়েট করতে জানে না। স্ত্রী যে সারাদিন খাটছে, রাঁধছে, বাড়ছে, ঘর সংসার সব সামলাচ্ছে, বাহ তুমি আছো বলেই বা চলছে, সংসারটা চালিয়ে নেওয়া যাচ্ছে। আমি তো আধা সময় বাইরে থাকি, কাজে যেতে হয়। এই ধরনের কথা বলা, অ্যাপ্রিসিয়েট করা। তাহলে কি হয়, যে ব্যক্তিটি কাজ করছে বা ক্রিয়েটিভ কোনো পার্সন যে কোনো গিফট দিল, বা যে কোনো কিছু দেখালো, সে জামা তৈরি করে দেখাক সেলাই করে, বা কিছুই আঁকা ঝোঁকা, কোনো কিছু বানানো, যাই হোক তৈরি করে দেখালো, বা কেউ কোনো কম্পিটিশানে গিয়ে ফার্স্ট সেকেন্ড হয়ে এলো। আগেকার দিনে মতো অ্যাপ্রিসিয়েশনই ছিল না বাবা মাদের, সবার নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে, যে হ্যাঁ তুই ভালো করেছিস, বা আরও ভালো হবে, বা কিছু অন্য অন্যদের প্রশংসা হতো। ও অত ভালো করেছে, সে অত ভালো করেছে, সে এই করেছে, দারুণ করে, তাকে নিয়ে একদম মাতামাতি। এটাতেও যেমন প্রবলেম, এটাতে প্রবলেম কি হয়, যে বাচ্চাটি, যে ঘরে যে বাচ্চাটি এটা শুনছে, তার গঠন, সবার তো গঠন আলাদা। যতই একই বাবা মায়ের সন্তান হোক, বা কাকা মামা দাদার সন্তানরাও যদি একসঙ্গে থাকে, বা যাই হোক, কম্পেয়ার করলে কি হয়, বা অন্যকে আমি ভালো করলাম, আমার ভালোটা দিকে না তাকিয়ে অন্যটা যদি বলা হয়, সেক্ষেত্রে একটা কমপ্লেক্সন তৈরি হয় মাইন্ডে, টক্সিক। আস্তে আস্তে ধীরে ধীরে এটা বড় হয়ে এটা বাড়তে থাকে। তখন যে বাচ্চাটি এটা শুনে এসছে যে ও ভালো, ও ভালো, ওকে সবসময় কম্পেয়ার করা হয়, তখন সে কি হয়, ইনসিকিউরিটিতে ভোগে। তার ভেতরে সবসময় একটা গিল্ট ফিলিং কাজ করে, যে আমি বোধহয় পারবো না, আমি বোধহয় পারি না, আমি বোধহয় জানি না, আমি বোধহয় বোকা, আমি বোধহয় ক্যাবলা, আমি বোধহয় মানে একদম মানে কি বলবো, জঘন্য, অযোগ্য। এই মাইন্ডসেট নিয়ে সে বড় হয়। আর যখন বড় হয় তখন সে নার্ভাস ফিল করে, যখন তাকে বড় পরীক্ষায় বসতে হয়, যখন তাকে ইন্টারভিউয়ে যেতে হয়, যখন তাকে চাকরি হয়তো হয়েও গেল কোনোভাবে, চাকরিতে এবার মানে কাজ করতে যেতে হয়, তখন সে কী হয়, ইনসিকিউরিটি ফিল করে। গিল্ট বোধ থেকে সবসময় তার ভেতরে একটা গিল্ট বোধ চলতে থাকে। এবার যখন বড় হয়ে যায় তখন প্রবলেমটা কোথায় দাঁড়ায়, যে তার ভেতরে যে গিল্ট বোধ হচ্ছে, সেটা অপর
ব্যক্তিকে, মানে তার সামনে যে ব্যক্তি, তাকে বুঝতে দিতে যায় না যে আমি গিল্ট, আমার ভেতরে সবসময় গিল্ট ফিলিং হচ্ছে, আমি ইনসিকিউরিটিতে আছি। এটা সে তার সামনের জনকে বুঝতেই দিতে চায় না। উল্টে সে কী করে, আরেকটা অভিনয় করে, ওটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা অন্যরকম অভিনয় করে যে হ্যাঁ অল ওকে, এই অভিনয়টা করতে থাকে। আর এই অভিনয়টা করতে গিয়ে কি হয় না, অপছন্দের কারণ হয়ে দাঁড়ায়, সে মানুষের কাছে অপছন্দের কারণ হয়ে দাঁড়ায়। তাহলে দেখুন, একটা একটা মানে একটা ছেলে বা মেয়ে যখন তার 26, 27, 30, 32 এরকম বয়স হচ্ছে, তখন সে অপছন্দের কারণ ঘটে যাচ্ছে, সে অপছন্দের একটা ব্যক্তি হয়ে যাচ্ছে সমাজের কাছে, পরিবারের কাছে, পরিজনদের কাছে। কেন না, তার ছোটোবেলাটা দেখতে হবে। তার ছোটোবেলায় তাকে অন্যদের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, ও ভালো, ও ভালো, ও ভালো, ও ভালো। তোরও যে কিছু ভালো আছে, তুইও যে পারিস, তুইও যে, তোকে পারতে হবে, তোকে করতে হবে, কেন পারছিস না, চল কর, এই যে ইন্সপায়ারিং একটা কথাবার্তা তাকে বলা হয়নি। তাকে সবসময় অন্যদের ভালো বলা হয়েছে আর তাকে ছোট করা হয়েছে, আন্ডার এস্টিমেট করা হয়েছে। এই যে আন্ডার এস্টিমেট করা হলো, এই যে অ্যাপ্রিসিয়েট করা হলো না, সে হয়তো ভালো নাচতো বা গাইতো বা লেখাপড়ায় ভালো ছিল, বা শুধু ভালো বললেই অ্যাপ্রিসিয়েট করো, ভালো না হলে অ্যাপ্রিসিয়েট করো না, এটা নিয়েই কথা আমার, তা নয়। অ্যাপ্রিসিয়েশন যে করতে জানে সে সবেতেই অ্যাপ্রিসিয়েট করবে। যেমন এই কদিন আগে একটা ভিডিও দেখলাম, একজন বৃদ্ধা, 65 তো হবেই তাঁর এজ, বেশি হতে পারে কম তো নয়, তিনি একটা লাল পাড় সাদা শাড়ি পরেছেন আর কিছু সেজেছেন, সাজটাও তাঁর ঠিক নয়, শাড়িটাও মানে ঠিকভাবে হয়তো সেভাবে পরতে চেয়েছেন কিন্তু পারেননি, সেটা বোঝা যাচ্ছে যারা বোঝে। এইবার তিনি একটা রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নাচ করছেন, ও না, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নাচ করছেন, গানটা তিনি নিজেই গাইছেন। সত্যি কথা বলতে গানটাও ঠিক হয়নি, নাচটাও ঠিক হয়নি। তো আমি দেখছিলাম ওটা, দেখে আমি লাইক করলাম অবশ্যই। কেন লাইক করলাম না, আমি অ্যাপ্রিসিয়েট করলাম ব্যাপারটা, যে উনি একজন বৃদ্ধা হয়েও যে এই দিকে মতিটা ওনার রেখেছেন, এটার জন্য ওনার এই অ্যাপ্রিসিয়েশনটা পাওয়া উচিত। যে হ্যাঁ ভালো করছেন, খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। কোনোটাই, মানে সত্যি কথা বলতে কোনোটাই সুন্দর হয়নি। না ওনার সাজটা সুন্দর হয়েছে, নাকি এমনও থাকে যে অনেকে বয়স হলো তো কী হয়েছে, অনেকে খুব সুন্দরী, দেখেই বোঝা যায় হ্যাঁ সেরকমও নন। প্লাস ওনার সাজটা ঠিক নয়, ওনার গানটা তো খুবই মানে একদম বেতালা, প্লাস নাচটাও ঠিক নয় তার সঙ্গে। কিন্তু উনি চেষ্টা করছেন, উনি তো একটা ভালো জিনিস চেষ্টা করছেন। উনি তো উল্টো পাল্টা রিলস বানাচ্ছেন না, উনি তো শরীর দেখানো কোনো কাপড় ড্রেস পরেননি, উনি তো কোনো বাজে কথা বলছেন না। এই যে এইটুকু ভালো উনি করছেন একটা 65-এর বা অ্যাবাভ এজে এসে, এইটার জন্য তার একটা অ্যাপ্রিসিয়েশন পাওয়া উচিত বলে মনে করি আমি। এই জন্য আমি তাকে ইয়ে করলাম। কমেন্টে গিয়ে দেখছি সবাই হাসাহাসিতে, হাসির ইয়েতে ভরে দিয়েছে, আর সব জঘন্য কমেন্ট, মানে মজা করেছেন, এই করেছেন। তখন আমি বুঝলাম এই হচ্ছে জগৎ। নাচ দেখছি মানে সবসময়, আর যখন যদি ওটা ওই 65 ইয়ার্স না হয়ে ওটা যদি একটা 5 ইয়ার্সের বাচ্চা হতো, সে ছেলে হোক মেয়ে হোক, সে যদি হাত ঘুরিয়ে না সুর না তাল আর না তার নাচের কোনো ভঙ্গি আছে করতো, তাহলে খুব ভালো বলতো, সুন্দর হয়েছে, আরও সুন্দর, দারুণ, ফ্যাবিউলাস, অমুক তসুক, মাইন্ড ব্লোয়িং, কত কিছু আসতো। যেহেতু কি না ও বাচ্চা, এই যে মাইন্ডসেট, এই যে একটা কনসেপ্ট বসানো আছে, বাচ্চা তাই সে যা করছে তাই 7 খুন মাপ। আর যেহেতু উনি বৃদ্ধা, তাই তাকে কোনো অ্যাপ্রিসিয়েট ওটা করা হচ্ছে না, ও অযোগ্য হয়ে গেল, ওকে একদম কমেন্টে, বাজে কমেন্টে ভরে গেছে, হাসির সব ইমোজি দেওয়া হয়েছে। এই মাইন্ডটা মানে যতজন কমেন্ট করেছে, আমার এখন মনে নেই কতজন, কিন্তু অনেকজন কমেন্ট করেছেন দেখলাম, তো প্রত্যেকে ওই হেসেছেন। আর মানে যা বলা হয় বাজেভাবে, সেই বাজেভাবে প্রত্যেকটা কমেন্টই বাজে। আমি যতগুলো দেখলাম ম্যাক্সিমাম কমেন্ট বাজে। আমি ভালো দেখিনি, যতদূর দেখা গেছে কমেন্টটা, ততদূর আমি ভালো একটাও কমেন্ট দেখিনি।
কেউ বলেছে ধরণী দিদা হও, কেউ বলেছে আরও অনেক কিছু, আরও বাজে বাজেও অনেক কিছু বলেছে। তো আমার কথা হচ্ছে, কেউ এটা দেখলো না যে একজন 65 years old, হয়তো তার একটা তার তার নাচের ঢংটা দেখে বোঝা যাচ্ছে, হাত ঘোরানোর ঢং দেখে বোঝা, হয়তো হচ্ছে না ওটা, কিন্তু একটা সময় হয়তো ছোটোবেলায় উনি নাচতেন, সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে, সেটা কেউ দেখলো না। এই যে দেখাটা, একটা মাইন্ডসেট বসানো আছে যে ঘরোয়া বৃদ্ধা, শাড়িটা ঠিক করে পরা হয়নি মানে ওখানেই ধরে নিলাম এ কিছু জানে না, বা উনি পারেননি, আমি বারবার বলছি, উনি কিন্তু সত্যি ওনার যিনি উনি নিজেই গান গেয়ে করছিলেন। তো আমার কথা হচ্ছে যে একজন বৃদ্ধা যে এই চেষ্টাটা করেছেন, এটার জন্য তো ওনাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এইভাবেই অ্যাপ্রিসিয়েট করতে শেখা উচিত আমাদের সবাইকে। কোনো ছেলে হয়তো ভালো গান গাইতে জানে না, এরকম আমার কাছে এসছে যে কোনো ছেলে ভালো গান মানে সুর নেই তার, সে ভাবছে আমি খুব গান গাইছি, খুব দারুণ গাই, সে গান গাইছে, এসছে আমাদের বাড়িতে, গান গাইছে, রেকর্ডিং করছে, তার খুব শখ রেকর্ড করবে। আমার ছেলেরা যেহেতু এইসব কাজ করে, ও এসছে ওর কাছে, এইবার মানে শুনছি, এবার যখন ছেড়েছে রেকর্ডিং হয়ে গিয়ে যখন ভিডিওটা ছেড়েছে, তখন কিন্তু আমি তাকে ওই লাভ সাইনের লাইক দিচ্ছি যে হ্যাঁ খুব ভালো হয়েছে বেটা, খুব সুন্দর। আমার কিন্তু ভালো লাগেনি তার সুর, কারণ সুর বলতে সেরকম সুরও তার নেই, আর ভয়েসটার যে গানের যে একটা ভয়েস থাকে না, যে আলাদাই শুনতে লাগে ভালো, সেইটা নেই। তো আমি তাও ইয়ে করছি। এবার হ্যাঁ, আমি এখানে বলবো যে আমি আমার ছেলেদের কোনোদিন সামনে ভালো বলি না, এটাও তার মানে যে আমি অ্যাপ্রিসিয়েট করি না তাদের কোনো কিছুতে, তা না, একদমই না। তারা বলতে পারবে না আমি তাদের অ্যাপ্রিসিয়েট করি না, সব কিছুতে বলি হ্যাঁ চলো করো, হ্যাঁ তোমার যা ভালো লাগে তুমি সেটা করো, তোমার যা ভালো লাগে তুমি সেটা করো। ওই করতে করতেই ওরা ওই দিকেরই হয়ে গেছে, সবসময় তাদেরকে ভালো কথা, ভালো গল্প, যাই হোক আমি এদিকে যাচ্ছি না, আমি বলছি যে অ্যাপ্রিসিয়েট করা বা না করার মধ্যে আমিও ওইভাবে অ্যাপ্রিসিয়েট করি না যে হ্যাঁ খুব ভালো হয়েছে, মানে লোকের সামনে তো আদপেই বলবো না, আদপেই তার না প্রশংসা না নিন্দা। হ্যাঁ ওই পারে, হ্যাঁ ওই আমাকে যখন তারা বলে ঘুরে, আরে তোমার ছেলে তো এত ভালো গায়, এত সুর, এত হ্যাঁ ওই, হ্যাঁ ওই, এরম বলি, খুব বলি না হ্যাঁ হ্যাঁ দারুণ গায় বাবা, ও যা ভালো গায় বাবা রে, ও বলি না, কারণ ওটা বলার দাও, ওটা লোকেই যে বলছে এটার জন্যই ইয়ে করা উচিত, যে হ্যাঁ এটার জন্য অপেক্ষা করা উচিত কবে লোকে বলবে, ও এমন গাইবে যে হ্যাঁ লোকে বলবে আমাকে বাবা তোমার ছেলে এত ভালো গায়, আমি জানতাম না তো, কেউ বলে কই ও শুনিনি তো, ও কোথায় শিখেছে, কি হয়েছে, এই যে এত কথা আসে, তোমার ছেলে গলা শুনছিলাম গান গাইছিল কি ভালো, ও তোমার ছেলে বাঁশি বাজাচ্ছিল, ও তোমার ছেলে না ওই একটু না ওই পারে, লোকের সামনে কখনো ওইভাবে প্রশংসা আমরা করতে পারি না, কারণ আমরা বাড়ি থেকেও শিখে আসিনি, আমাদের তো আরোই আমাদের উল্টো করা হতো, আমাদের তো মানে অ্যাপ্রিসিয়েট তো ছাড়ো, মানে আড়ালেও বলা হতো না আর সামনেও বলা হতো না, যে সামনে তো প্রশংসা করলো না, সামনে উল্টে কম্পেয়ার করে দিল, এ ভালো ভালো অত ভালো অত সুন্দর অত তাই অত তাই এরকম করে দিল। এবার যে আমি একরকম ছোটোবেলার থেকেই খুব স্ট্রং, মানে ইনবর্ন আমি খুব স্ট্রং, সেটা বোঝা যায়, সেই না আমার গঠন অন্য হয়ে গেছে, আমি ওগুলো পাত্তাও দিইনি, বাট বললো আমারটা ভালো হয়েছে আমি জানি ভালো হয়েছে, না বললো না বললো, কম্পেয়ার করছে বাট ফালতু, মানে মাথায় নিয়ে নি কার কম্পেয়ার করছে, রাগ হতো প্রথম যখন ছোট ছিলাম, ছোটো থেকে খারাপ লাগতো, খুব ছোট যখন ছিলাম তখন খারাপ লাগতো যে আমারটা কেমন হয়েছে আর বলছেই না, আমি ভাবছি বসে আছি আমারটা বলবে এবার, আমারটা বলবে এবার, আমারটা আর বলছে না, ও মুখ তো মুখ তার, ওর খুব সুন্দর হয়েছে, ওকে নিয়ে একদম মানে ঝড় চলছে ঘরে, মানে আর 9টায় প্রোগ্রাম শেষ হলে 10টায় প্রোগ্রাম শেষ হলে রাত 1টা পর্যন্ত আমাদের ঘরে আলোচনাই চলছে ওই প্রোগ্রাম নিয়ে, কিন্তু অন্যদের নিয়ে, আমাদের কারোর নিয়ে নয় যে ওর কবিতাটা ভালো হয়েছে বা ওর গানটা ভালো হয়েছে, ওর নাচটা ভালো হয়েছে, ওই সব নয়, আমাদের বাদ দিয়ে সবার প্রশংসা চলছে, ওটা খুব ছোটোবেলায় খারাপই লাগতো।
এবার যাদের বেশি, যে ভাই বোনদের বেশি খারাপ লেগেছে, তারা কি হয়েছে, ওই হিংসুটে মাইন্ডের হয়ে গেছে, তাদের মধ্যে হিংসা মাৎসর্যে কাজ করছে, ঈর্ষা। তাই বলছি, গঠন তো সবার সমান নয়। না কি খুব উচ্ছ্বসিত প্রশংসা করা হোক, না কি খুব একদম নিম্ন এবার আন্ডার এস্টিমেট করে দেওয়া হয়, হ্যাঁ ফালতু না, তুই কি করেছিস, এরকম না। ভালোই করেছিস, হ্যাঁ চলো করো, হ্যাঁ ভালো হয়েছে, আরও ভালো হবে, আরও ভালো, দেখো তো আরও ভালো করতে পারো কি না, এর পরের বার না আরও এমনি করে করবে, এই জায়গাটা না ভুল হয়েছিল, ভুল তো হবেই, নিশ্চয়ই কিছু না কিছু ভুল হবে, একদম পারফেক্ট তো হতে পারে না। তার যখন ভুল হবে সেই ভুলটা ধরে খুব বাড়াবাড়ি করে না বলে, যে ওইখানটা যদি তুই আরও ভালো করে নিতে পারতিস, বা ওই জায়গাটা যদি সুরটা আরেকটু লাগতো, বা ওই স্টেপটা যদি তুই এরকম করে করতে পারতিস, তাহলে কিন্তু ভালো, তুই পরের বার যখন করবি না আরও ভালো করবি। এই জিনিসগুলো বাবা মারা বলতে জানে না, না আজকের দিনে জানে না, তখনকার দিনে জানতো। এখনকার দিনে উচ্ছ্বসিত প্রশংসা করে লোকের সামনে, ছেলে মেয়েদের সামনে। একটা বাচ্চা যদি নাচলো গাইলো কিছু করলো, তো একদম তার মানে ওরে বাপরে, যেন মানে পৃথিবী জয় করেনি, আমার পৃথিবীর উপরে দাঁড়িয়ে আছে সে, একদম এরকম তার লোকজনের হাবভাব। ভুল করেছে, জঘন্য লাগছে, কবিতা বলতেই জানে না। ভালো বললে তো ছেড়েই দাও, ভালো বললেও বলছে, খারাপ করলেও বলছে। অ্যাকচুয়াল অ্যাপ্রিসিয়েশন, যেটা অ্যাকচুয়াল অ্যাপ্রিসিয়েশন, বা সবসময় ছোটোদের যে অ্যাপ্রিসিয়েট করতে হবে বড়োদের করবে না, তাও না। এই যে 65 ইয়ার্সের মহিলার কথা বললাম, এত উনি তো বাজে কিছু করেননি, এটা দেখতে হবে। উনি তো খারাপ কিছু কাজ করেননি, উনি একটু নেচেছেন, নিজে গেয়েছেন, নেচেছেন, সেখানে বেসুরো বেতালা হয়েছে, ঠিক আছে, উনি তো বাজে কিছু করেননি। অন্তত এইটুকুর জন্য ওনাকে অ্যাপ্রিসিয়েশন দরকার ছিল ওনার কমেন্টে। তাহলে উনি কী করতেন, যে দিদি আপনি আর একটু গানটা যদি অন্য কিছু গান চালিয়ে করেন, তাহলে আপনার হয়তো শ্বাস মানে নিতে অসুবিধা হচ্ছিল, তাহলে সেখানটা আপনি সেইটা বলো তুমি। আর উনি তো মনে কষ্ট পাবেন যে উনি শাড়িটা পরেছেন, যাই হোক উনি যেটাই সেজেছেন একটু এই ভিডিওটা করার জন্য, অথচ সেখানে তাকে এইভাবে, তো উনি তো পরে যখন দেখবেন ওগুলো কষ্ট পাবেন, উনি আর করবেন না। ওনার ওই মনটা মরে গেল ওখানে, অ্যাপ্রিসিয়েশন পেলেন না বলে ওখানে মনটা মরে গেল। এইটা খারাপ। তুমি একটা মানুষের ভালো করতে না পারবে, ভালো করো না, কিন্তু খারাপ করো না, এমন কিছু করে দিও না যাতে ওই মানুষটা ভেঙে পড়ে। তুমি কারোকে সম্মান করতে পারবে না, ঠিক আছে, কিন্তু অসম্মান করো না। এইটা আমি একটা গানও লিখেছিলাম এটা নিয়ে, ভুলে গেছি এখন গানটা, নিজেই লিখেছিলাম, নিজেই সুর দিয়েছিলাম, ভুলে গেছি, যাই হোক আমার মনে পড়ছে না। এইরকম একটা কথা নিয়ে, যে ভালো যদি নাও বাসো তবু, একদম ভুলে গেছি এখন। তো ওইটাই আমি বলতে চাই, যে তুমি সম্মান করতে পারবে না, ঠিক আছে, কিন্তু অসম্মান করো না তাকে, সে যেই হোক। আবার উচ্ছ্বসিত প্রশংসা, একদম দেখো আগে ভালো হয়েছে না খারাপ হয়েছে না কী হয়েছে, এটা বাচ্চা করেছে বলেই তোমরা একবারে মেতে উঠছো। ওই বাচ্চাটা কী শিখবে? ওই বাচ্চাটা এর পরে তো আর ভালো, ওর থেকেও যে বেটার হয়, ওর থেকেও যে বেস্টে যাওয়া যায়, ও তো আর জানবে না। ও বা দুর্দান্ত করে ফেলেছি আমি, ওর হাব ভাব চলন বলন অধ্যতে পরিণত হয়ে যাবে, ওটাকেও খারাপ করছো তোমরা, যারা করছে, যারা ওই ওই বাচ্চা দেখেই ওই রকম কমেন্ট দিচ্ছে, তারা বাচ্চাটাকে নষ্ট করছে। বাচ্চাটার মাইন্ডসেট হচ্ছে ঔদ্ধত্যে চলে যাবে, সুপিরিয়রিটি কমপ্লেক্সে চলে যাবে। ও আমি সব জানি, সব পারি, আমাকে কেউ শেখাতে এসো না। আবার যাকে কম্পেয়ার করা হচ্ছে, যাকে আন্ডার এস্টিমেট করা হচ্ছে, সে ইনফিরিয়রিটিতে চলে যাবে। তাহলে দুটোই খারাপ, দুটোই খারাপ। তাই প্রপার অ্যাপ্রিসিয়েশন চাই, প্রপার অ্যাপ্রিসিয়েশন। হ্যাঁ ভালো হয়েছে, তুমি দেখো আর একটু যদি ভালো পারো। আর যাদের আমরা চিনি না, বেশি মানে বেশি আলাপ নেই, বেশি পরিজন নয় আমাদের, হ্যাঁ ভালো হয়েছে, তার সঙ্গে আমার আর এমন কিছু নয় হয়তো, তখন তাকে বললাম হ্যাঁ ভালো হয়েছে। কিন্তু অ্যাপ্রিসিয়েশন করাটা খুব জরুরি হয়ে পড়ে, যে হ্যাঁ ভালো হয়েছে। ঠিক সেরকম এই যে আমি বলি, যে একটা কমেন্ট করা মানে একটা মানুষকে মানুষের মতো মর্যাদা দেওয়া।
যে হ্যাঁ শুনলাম, ভিউজ আসছে কিন্তু কমেন্ট নেই, তার মানে ধৈর্য নেই, তার মানে তার মধ্যে অ্যাপ্রিসিয়েশনও নেই, তার মধ্যে স্বচ্ছতা নেই। কারণ স্বচ্ছতা থাকলে তবেই তো এই কাজগুলো হবে। যে দেখছে তার মধ্যে স্বচ্ছতা নেই। ভালো না লাগলেও তুমি কমেন্ট দাও। তুমি তো ওই মহিলাটার ওখানে কমেন্ট দিয়েছো, তুমি দাওনি, মানে আমার যারা শুনছে তাদের কথা বলছি না, আমি তাই জানি না তারা কীরকম। তাদের তো আমি এটুকু বুঝতে পারছি তারা শুনছেন, কিছুটা ধৈর্য নেই, তাই পুরোটা নয়, পুরোটা শুনলেই কমেন্ট পড়বে অটোমেটিক্যালি। পুরোটা শুনলেই কিছু না কিছু প্রশ্ন তার জাগবেই, আমার ভিডিও দেখে জাগবেই। যেমন যে কটা ভিডিও, যে কটা মানুষ, 3টি 4টি মানুষ বা 2টি মানুষ যে পুরো ভিডিও দেখেছেন, তারা কিছু না কিছু বলেছেন। কারণ আমি জানি আমার ভিডিও যদি সম্পূর্ণভাবে দেখা হয় তাহলে সেখানে কমেন্ট পড়তে বাধ্য। তার মানে পুরো ভিডিও কেউ দেখছে না, দেখছে একটুখানি অংশ, 1 মিনিট 1.5 মিনিট দেখেই তার বন্ধ। কেন না? তার ধৈর্য নেই, কারণ তার না অ্যাপ্রিসিয়েশন নেই, সে শুনতে অভ্যস্ত নয়, সে বলতে অভ্যস্ত, তার এসব কথা ভালো লাগে না হয়তো। এই সব কথা যে শোনা এখন কতটা জরুরি, কতটা জরুরি, চারপাশের যে মহল এখনও ঘটে যাচ্ছে সেগুলো দেখেও যদি কারোর মনে না হয় যে যেভাবে পারো, আমি এটুকু পারছি আমারটা শোনো, আরও কেউ আরও অনেক পারছে তাদেরটাও শোনো। ইভেন আমার বলে নয় যে আমি অনেক স্বামীজি আছেন যারা আধ্যাত্মিকতা নিয়ে বা এইরকম জীবনের কথা নিয়ে, আধ্যাত্মিকতা তো আলাদা কিছু না, জীবনেরই কথা, কিভাবে চলা না চলা, বলা না বলা, এইগুলোই। এই যে আমি যেমন আজকে অ্যাপ্রিসিয়েশন নিয়ে কথা বলছি, তো সেরকমই কথা বলেন। শুধু কমেন্টটা দেখি প্রণাম মহারাজ, প্রণাম মহারাজ, প্রণাম মহারাজ, প্রণাম নেবেন গুরুদেব, এই সেই হ্যান ত্যান, ব্যাস, আর কোনো কথা নেই। কথাটা বুঝলাম, মানেটা বুঝলাম, বা কোনো নিজের উদাহরণ তুলে বলা যে হ্যাঁ আমার সঙ্গে এটা ঘটেছিল, বা আজকে বুঝলাম সেদিন বুঝিনি, না, এ ধরনের কোনো কথা নেই। কারণ তারা তো মানে বায়াসড হয়ে শুনেছে। হ্যাঁ গুরুজি, বাবা ওই সন্ন্যাসী বেশ দেখেছে, ত্রৈলোক্যনাথ স্বামী ত্রৈলোক্যনাথ নন্দ আছেন, দেখি হ্যাঁ প্রণাম গুরুদেব, প্রণাম গুরুদেব, প্রণাম গুরুদেব, কথাটার মানেটা বুঝলে তো অন্য কমেন্ট আসবে। আমি যেমন খুব মন দিয়ে শুনি, কিন্তু আমি দেখেছি আমার কমেন্ট দিয়ে কোনো লাভ নেই, কারণ ওনারা কমেন্ট দেখেন না। তাহলে আমার কমেন্ট দিয়ে লাভ কি? আমি কমেন্টটা তখনই করব যিনি দেখবেন কমেন্টটা, এবং সেই কমেন্টটা দেখা তার জন্য হয়তো দরকার বা প্রয়োজন বা জরুরি। যেমন আমি বলছি আমার জন্য কমেন্টটা জরুরি, আমি শিখবো, আমি জানবো, আমি দেখবো, কিন্তু তাদের জন্য জরুরি নয়। ওই জন্য তাদের কমেন্টও তো গুরুজি যে তা পড়েছে তাও দেখে না, ওরা শুধু কমেন্টের রেশিওটা দেখে নেয়। ও আচ্ছা, যাক কমেন্ট পড়েছে, এরকম। তার কী কমেন্ট দিয়েছে তারা দেখতে যায় না ভেতরে। কারণ প্রথম প্রথম আমি লিখতাম, যেখানে যেখানে আমি ভিডিওগুলো দেখে আমার প্রশ্ন আসতো আমি সেগুলো লিখতাম, যেগুলো মিলতো না সেগুলো লিখতাম। এই যে আজকেই একটা স্বামী ত্রৈলোক্যানন্দের একটা ভিডিও দেখছিলাম, সেখানে আমার একটা প্রশ্ন জাগলো, মানে একটা ওপিনিয়নে একটা এলো, ভেদ ভেদ পেলাম, ওনার সঙ্গে আমার মিলল না। তাই ভাবছিলাম লিখবো, তাহলে লিখে কী হবে, আমি কি উত্তর পাবো সেটার? আমি যদি উত্তরই না পাই, আমার যদি কমেন্টের কোনো দামই না থাকে, তো আমি কমেন্ট দিয়ে কী করবো? অনেক সেলিব্রিটিরা আছে দেখবেন, তারা লোকে এই পাগলের মতন এই ওই 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 কমেন্ট করে আছে, তারা কিন্তু কমেন্ট দেখে না। আমি তাদেরকে কমেন্টই দিই না যারা কমেন্ট দেখে না। যেখানে আমার গুরুত্বই নেই, আমি কেন সেখানে ফালতু ফালতু হাজি 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 করতে করতে ওই হাজি করাটা লোকের একটা অভ্যাস, হাজি 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 সেলিব কি যেন সেলিব্রিটি, সেলিব্রিটি কথাটা কি? উত্তম কুমারকে তো কেউ সেলিব্রিটি বলতে শুনিনি আমরা তখন, যে উত্তম কুমার সেলিব্রিটি। হিরো হিরো, তুলসী চক্রবর্তী সেলিব্রিটি বলতে কেউ শুনিনি আমরা। ছোটোবেলায় আমরা এদেরকে দেখে এনাদের সিনেমা দেখেছি। সত্যজিৎ রায় কেউ সেলিব্রিটি বলেনি। আজকাল একটা কথা উঠেছে সেলিব্রিটি, তাই আমি সেলিব্রিটি কথাটাও বাদ দিয়ে দিই, আমার ভাল লাগে না এসব বলতে। সেলিব্রিটি আবার কি? ও সুযোগ সুবিধা হয়েছে, উনি করছেন ভালো। আজকাল তো সেরকম অভিনয়ও কেউ খুব কম, বাংলাতে তো নেই। আর হিন্দিতে যদি হিন্দিতে অনেকেই আছেন, নওয়াজুদ্দিন সিদ্দিকী আছে, তারপরে তো এখন তো ওটিটি প্ল্যাটফর্মে যারা করছেন
প্রচুর ভালো অভিনয়, প্রচুর। তো হিন্দিতে 101 আছে, সেটা বলবো না। ওটিটি প্ল্যাটফর্মে বিশেষ করে তারা সিনেমা করে কিনা আমি জানি না। তো আমি সেটাই বলতে গেলাম। তো কথা হচ্ছে যে অ্যাপ্রিসিয়েট করতে জানি না, যে হ্যাঁ ভালো হয়েছে। কাউকে একটা কিছু দিলাম, হ্যাঁ ভালো হয়েছে গো, খুব সুন্দর হয়েছে, মানে কেন করছে না? কারণ তার মধ্যে স্বচ্ছতা নেই। কালকে যে স্বচ্ছতা নিয়ে কথা বলছিলাম, একই ব্যাপার। তার মধ্যে স্বচ্ছতা নেই, সরলতা নেই। এরা হচ্ছে কমপ্লিকেটেড, কারণ তাদের ছোটোবেলাটা দেখো, এরকমই ঘটনা ঘটেছে। তাদের গঠনগত হিসেবে তারা সবসময় হয়তো তাদের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, বা সুপিরিয়রিটিতে তারা ভুগছে। আমি হনু, আমার ওপর দিয়ে কেউ যেতে পারে না, এরকম। তো এটা নিয়ে আপাতত এখন কথা বলার ছিল, যে কোনো জিনিসের স্বচ্ছতা, সরলতা, যদি সত্যি আপনি নিজেকে সরল ভাবেন, স্বচ্ছ ভাবেন, তাহলে অ্যাপ্রিসিয়েট করুন। যে কোনো জিনিস আপনার কাছে আসছে, সেটাকে অ্যাপ্রিসিয়েট করুন। দুঃখও যদি আসে, সেটাকেও আপনি অ্যাপ্রিসিয়েট করতে শিখে যাবেন। যদি সমস্যা আসে, সেটাকেও আপনি অ্যাপ্রিসিয়েট করতে শিখে যাবেন। শুধু জিনিস, বস্তু বলেই নয়, পার্থিব বস্তু সেটাই নয়। আপনি সমস্যা এলে, দুঃখ এলে, সেটাকেও দেখবেন অ্যাপ্রিসিয়েট করতে শিখে, ঠিক আছে চলো। সেটার প্রতিও আপনার কোনো মানে কাজ করবে না। দুঃখকে ভারী করে, মানে ভারী হয়ে যাবে না আপনার কাছে। দুঃখটা, সমস্যাটা ভারী হয়ে যাবে না, সহজ হয়ে যাবে। অ্যাপ্রিসিয়েট করতে হবে, যে কোনো জিনিসকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। অ্যাপ্রিসিয়েট করলেই সেটা খুব সরল হয়ে যাবে। দেখুন একবার, সব জিনিসকে অ্যাপ্রিসিয়েট করবার ক্ষমতা রাখুন। যে যে যারা স্বচ্ছ হতে চাইবে, যারা সরল হতে চাইবে, বা সরল আছে, সরলতার মধ্যে থাকতে চায়, হাসি খুশি থাকতে চায়। সরলতা মানেই হচ্ছে হাসি খুশি, মজা, রসিকতা। আমাদের বিবেকানন্দ, আমাদের নেতাজি, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের এরা খুব, নেতাজি সুভাষচন্দ্র বসু বললাম বোধহয়। তো এনারা কিন্তু খুব রসিক মানুষ ছিলেন, খুব মজা করতে ভালোবাসতেন। সবাই মিলে বসে আড্ডা দেওয়া, এটা খুব ভালোবাসতেন। এনাদের মধ্যে আমি আর তুমি, একা একা চলো, এটা ছিল না। এ তো থাকবেই না, কারণ দেশপ্রেম, দেশ আর আমি, এটাই ছিল তাদের। তো এনারা কিন্তু খুব সরল ছিলেন। এনারা কোনো দিন ভাবেননি আমাদের ডিগনিটি, আমরা খুব ডিগনিটি নিয়ে থাকি, এনারা কোনো দিন বলেননি। রবীন্দ্রনাথ কোনো দিন বলেন আমি খুব ডিগনিটি নিয়ে থাকি, আমি খুব স্যাক্রিফাইস করেছি। ও জমিদার বাবা, তার উপরে খুবই কম মাত্রায় তাকে জমিদারি দিয়েছিলেন, এবং তিনি নিজে সেই জমিদারি সেই দেখাশোনা নিজে নিজে একদম দেখাশোনা করতেন, লোক দিয়ে নয়। নিজে যেতেন, নিজে মাঠে নেমে কাজ করতেন। তা রবীন্দ্রনাথকে তুমি কি বলবে? যদি কেউ মনে করো যে আমার খুব ডিগনিটি, আমি খুব স্যাক্রিফাইস, আমি খুব এই, তা রবীন্দ্রনাথকে কি বলবে তুমি? রবীন্দ্রনাথ ঠাকুরকে হেলা ফেলা। তো যাই হোক, অ্যাপ্রিসিয়েট যদি করতে পারো লাইফকে, যে কোনো জিনিসকে, যে কোনো জনকে, যে কোনো ভাবে যদি তুমি অ্যাপ্রিসিয়েট করতে পারো, তাহলে তোমার মধ্যে, তাহলে বোঝা যাবে তুমি খুব সরল, তুমি খুব স্বচ্ছ, তুমি খুব নদীর মতন তোমার জীবনটাকে বইয়ে দিতে পেরেছো। তাই অ্যাপ্রিসিয়েট করতে শেখো, যে যা দিচ্ছে, যে যা বলছে। হ্যাঁ, যে যা বলছে, মানে কেউ অপমান করে চলে গেল, আমি অ্যাপ্রিসিয়েট করলাম, ওটা তো না। এটা নিশ্চয়ই বুঝতে পারছো, সেই বোঝার ক্ষমতা নিশ্চয়ই যারা ভিডিও দেখছো তাদের আছে। কিছু যদি প্রশ্ন জাগে, বারবার বলছি, কোনো প্রশ্ন জাগে, কোনো প্রশ্ন মনে হয় ভেতরে, কমেন্টে বলো, আমি নিশ্চয়ই উত্তর দেব। যদি দেখছো ইন্টারেস্টিং লাগছে না, কি হলে ইন্টারেস্টিং
হতে পারে, কি ধরনের কথা বলবো, অনেক ধরনের কথাই মনের মধ্যে আসে, কিন্তু অনেক সময় বুঝতে পারি না কি ধরনের কথা বলবো। তো সেটা যদি তোমাদের মনে হয় যে এই ধরনের কথা হলে ভালো হয় বা কোনো প্রশ্ন থাকে, তাহলে আমার খুব ভালো লাগবে। আমি যদি সেই প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে খুব ভালো লাগবে। তো সেই জন্য আমি বলবো কমেন্ট করো, বারবার বলছি কমেন্ট করো এবং শেয়ার করো, কমেন্ট করো এবং শেয়ার করো, আরও লোকে জানুক। কারণ এখন খুব গম্ভীর হয়ে আছে চারিদিক। দেখছি মানে ফেসবুক দেখবো না বলেও এই যে আজকেই সুনিতা উইলিয়ামের জায়গায় সুনিতা চাওলা নিয়ে খুব কথা উঠেছে দেখলাম। আমি এইসবের মধ্যে আর থাকতেই চাইছি না। তো সেই জন্য আমি এইসব সত্যি একদম ছেড়ে দিয়েছি। মাঝখানে বললাম আমি রাজনীতি নিয়ে অনেক গিয়েছিলাম, কিন্তু ভালো লাগে না এসব নোংরামি, এসব অশ্লীলতা, এসব অপসংস্কৃতি ভালো লাগে না। তাই আমি যদি একদম এগুলো না দেখে একদম আমি যেরকম পথে চলছি সেই পথটাকেই বেছে নিই, তাহলে ব্রহ্মাণ্ড আমাকে সেইভাবেই সাথ জুগিয়ে যাবে। ও আমাকে ঠিক এই অবস্থা থেকে বারবার বার করে নিয়ে যাবে। সেটা ভেবেই আমি একদমই এসব ছেড়ে দিয়েছি। ইভিন আমি যে অভিনয় জগতে ছিলাম, সেখানেও একটা সময় পর্যন্ত আমার খুব ইচ্ছে ছিল যে আরও কিছু করব। কেউ কেউ তো সেইভাবে আমাকে মানে জানলো না, দেখলো, আমি কাউকে কিছু, পৃথিবীকে কিছু দিয়ে যেতে পারলাম না, এরকম একটা ভাবনা থেকে আমার আসতো যে আমি একটা প্ল্যাটফর্ম পেলাম না। কিন্তু এখন সেগুলোও চলে গেছে, এখন আমার সেটাও ইচ্ছা নেই, সেটাও আমার ইচ্ছা। আমি শুধু এটাই করে যাব, কেউ দেখুক না দেখুক আমার বলার আমি বলে যাব। আমার বলতে ভালো লাগছে, যদি কারো শুনতে ভালো লাগে, যদি কেউ আমাকেও শেখাতে চায় বা আমার থেকে শিখতে চায়, আমি দুটোতেই অ্যাপ্রিসিয়েট করব, দুটোই অ্যাপ্রিসিয়েট করব আমি। তো সেই জন্য আমি বসে আছি, কোনো অসুবিধা নেই। তো সেই জন্য যদি কেউ দেখো ভালো লাগে কমেন্ট করতে পারো, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, কোনো কিছু জানানোর থাকলেও জানাতে পারো, কোনো কিছু বলার থাকলে যে এই টপিকটা নিয়ে কথা বলবো সেটা নিয়েও বললে আমি খুশি হব। তো আজকে অ্যাপ্রিসিয়েশন নিয়ে ছোট্ট করে বললাম, আবার পরে আসছি অন্য একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। হর হর মহাদেব।